আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে প্রিয় কর্মচারী বন্ধু আপনাদের কাছে এসেছি একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় নিয়ে আলোচনা করতে। মাননীয় মুখ্যমন্ত্রী গত কালকে একটা টুইট করে জানিয়েছিলেন যে বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দিয়ে দেওয়া হবে এবং কর্মচারীদের মধ্যে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে একটা আনন্দের ঢেউ নেমে এসেছিল। আমি ব্যক্তিগতভাবে বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো অপশব্দ প্রয়োগ করিনি এবং যখনই তার কথা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছি। আজকে খুব দুঃখের সঙ্গে বলছি যে মাননীয় শব্দবন্ধ তার আগে যোগ করার কোনো যোগ্যতা ওনার নেই। উনি যে শুধু একজন ফ্যাসিস্ট, কর্মী বিরোধী, জনবিরোধী একজন মানুষ তাই নয়, উনি অত্যন্ত অসভ্য প্রকৃতির একজন মহিলা, যিনি সরাসরি রাজ্য হাজারো হাজারো লাখো লাখো অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য কর্মচারীদের নিয়ে ছেলেখেলা করছেন, তাদের কৌতুকের সামগ্রীতে পরিণত করার চেষ্টা করছেন। আমরা তীব্র প্রতিবাদ করছি। উনি গতকালকে ঘোষণা করেছেন টুইটে এবং গত 13ই মার্চ অর্ডারটা তৈরি করে নিয়েছেন, অর্থাৎ 13ই মার্চ থেকে গতকাল পর্যন্ত অর্ডারটা লুকিয়ে রেখেছেন। কেন? কি কারণে? উদ্দেশ্যটা দেখুন কত বড় চক্রান্ত, যে 13 তারিখে অর্ডার বার করে রেখেছেন কিন্তু সেই অর্ডার লুকিয়ে রেখেছে অর্থ দপ্তর, সেটা প্রকাশ্যে আনেননি। মাননীয়া গতকাল ঘোষণা করেছেন, আজকে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেল, আর নতুন করে মাননীয়া কিছু ঘোষণা করতে পারবেন না। সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, যার জন্য 13 তারিখের অর্ডারটা চেপে রেখে দিয়েছেন, যাতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগে হতে না পারে। কত বড় ভয়ঙ্কর চক্রান্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একজন মহিলা করেছেন। এবং এই অর্ডারে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের অর্ডারে, মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হয়েছিল? মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছিল যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ তার 25% ইমিডিয়েটলি দিতে হবে। বাকি 75%-এর প্রথম কিস্তিটা, যেটা 6ই মার্চ মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি মহামান্য সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছিলেন, সেই কমিটির নির্দেশ অনুসারে ওই বাকি 75%-এর প্রথম কিস্তিটা 31শে মার্চের মধ্যে দিতে হবে এবং 15ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করবেন যে রায়টা কিভাবে কার্যকর করেছেন এবং 15ই মের মধ্যে বকেয়া, বাকি সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে ওই মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির নির্দেশ অনুসারে। এটাই তো সুপ্রিম কোর্টের অর্ডার। তা আমরা তো আশা করেছিলাম মাননীয় যখন টুইট করলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে ঠিক এইভাবেই বকেয়া ডিএটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, প্রতারণা করলেন এবং মুখ্যমন্ত্রী পদে চেয়ারে বসে যে ঘটনাটা ঘটালেন, সেটা মুখ্যমন্ত্রী পদে বসার কোনো যোগ্যতা ওনার আছে কিনা এই প্রশ্নটা আমাদের সামনে তুলে দিয়েছে। আমি আবারও বলছি, আমি কখনো মুখ্যমন্ত্রী পদের একজন ব্যক্তির বিরুদ্ধে কখনো ব্যক্তিগতভাবে অপশব্দ প্রয়োগ করিনি। এমনকি উনি যখন আমাদের কুকুর বেড়াল চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন, তখনও আমি বলেছি যে আমরা এর বিরুদ্ধে কিছু বলছি না। উনি প্রত্যেক মানুষ বিবৃতি দেন, কথা বলেন, অন্য মানুষ সম্পর্কে তার মতামত জানান, তার পারিবারিক রুচি, ব্যক্তিগত রুচি, শিক্ষা এবং তার সংস্কৃতি অনুসারে। ওনার সংস্কৃতি, ওনার রুচি, ওনার পারিবারিক কৃষ্টি ওনাকে এই কথা বলতে উদ্বুদ্ধ করেছে, উনি বলেছেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু আজকে আমরা সমস্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে। যে অর্ডারটা 13 তারিখের আজকে প্রকাশ হয়েছে 9টার পরে, সেই অর্ডারে বলা হয়েছে
প্রথম 3 নম্বর অনুচ্ছেদে যান, সেখানে বলা হচ্ছে সেই অর্থ সংকটের কথা। ওই কেন্দ্র দেয় না, এই কেন্দ্রীয় এতে প্রকল্পে বাকি, বিভিন্ন ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস রয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে রাজ্য সরকার এই কদিন আগে ঘোষণা করেছেন যে 1 কোটি বেকারকে তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে দেবেন, আপনি ভাবুন 1 কোটি বেকার প্রতি মাসে যদি 1500 টাকা করে পায়, মানে প্রতি মাসে 1500 কোটি টাকা করে খরচ, বছরে কত? এই কদিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা করে বাড়িয়েছেন, এবং আরো বিভিন্ন খাতে বিভিন্ন রকম ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়েছেন। তা তার কাছে যদি টাকা না থাকে, তাহলে এই বাড়ানোর বিরুদ্ধে আমরা নই, কিন্তু আমরা বলছি তার কাছে যদি টাকা না থেকে থাকে, তিনি এগুলো কিভাবে বাড়ালেন? আবার সেই অর্থ সংকটের কথা বলেছেন 3 নম্বর অনুচ্ছেদে এই অর্ডারে। এবং দুর্ভাগ্যের বিষয়, স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে অর্থ সংকটের কারণ দেখিয়ে রাজ্য কর্মীদের প্রাপ্য যেমন আটকে রাখা যাবে না, তেমনি রাজ্য কর্মীদের কোনো অধিকারকেও আটকে রাখা যাবে না। অর্থাৎ এই 3 নম্বর অনুচ্ছেদে সরাসরি স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে বক্তব্য, সেই বক্তব্যকে উনি অস্বীকার করেছেন, অবমাননা করেছেন। এরপর যে অর্ডারে আছে ভয়ঙ্কর জিনিস, যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যেহেতু এইচআরএমএস সিস্টেমে এই পিরিয়ডে কর্মচারী এবং পেনশনারদের বেতন ভাতা সংক্রান্ত তথ্য এইচআরএমএস পোর্টালে তোলা নেই, অতএব তাদের বিষয়ে কবে দেয়া হবে সেটা ইন ডিউ কোর্স জানানো হবে। ইন ডিউ কোর্স জানানো হবে মানে, সুপ্রিম কোর্টে যখন 15ই মে 2025 অন্তর্বর্তী রায় হয়েছিল, সেই রায়েই তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে সরকারকে 25% বকেয়া ডিএর টাকা দিতে হবে এবং বাকিটাও দিতে হবে। তা তারা কেন 15ই মে থেকে এই দীর্ঘ মার্চ মাস চলে গেছে, 13ই মার্চ পর্যন্ত, 12ই মার্চ পর্যন্ত, কেন তারা এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্য এইচআরএমএস পোর্টালে তোলেননি? এই কারণেই যে এই অজুহাত দেখিয়ে এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফের যে বকেয়া, সেইটা থেকে কর্মচারীদের বঞ্চিত করবেন, এবং সেই কাজটাই তো করলেন। ইন ডিউ কোর্স জানাবেন। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যা প্রাপ্য, যা বকেয়া দিয়ে প্রাপ্য, সেটা 2টো কিস্তিতে দেবেন, একটা মার্চ 2026 এবং একটা সেপ্টেম্বর 2026। সুপ্রিম কোর্ট 15ই মের মধ্যে 100% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছে। উনি বলছেন সেপ্টেম্বর 2000 এতে এই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএর 2টো ভাগ করে দেবেন। আবার বলা হয়েছে যে এই যারা কর্মরত, এই টাকাটাও গ্রুপ এ, বি, সি, এই 3টে গ্রুপের কর্মচারীদের টাকা 24 মাসের জন্য প্রভিডেন্ট ফান্ডে রাখা হবে। সুপ্রিম কোর্টের কোথাও তো বলা নেই যে প্রভিডেন্ট রায়ে যে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে পারবে। সুপ্রিম কোর্ট তো নগদে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। এবং অর্ডারটায় লেখা আছে, দেখবেন, দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড। হু হ্যাজ গিভেন দ্য গভর্নমেন্ট টু ডিসাইড? দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যখন একটা সময় ভিত্তিক রায় দিয়েছেন, একটা নির্দেশিকা দিয়েছেন, এবং সেইটা কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন, ইন্দু মালহোত্রা কমিটির উপর দায়িত্ব দিয়েছেন, সেই কমিটিও ঠিক করে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট ইন কনসালটেশন উইথ ওই স্টেট অথরিটিস, তারা করবেন। অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্টের এই পুরো নির্দেশকে রাজ্য সরকার খারিজ করে দিয়েছেন। শুধু সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছেন বললে ভুল বলা হবে। সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, বলেছেন যে সুপ্রিম কোর্ট ফোর্ট আমি বুঝি না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা এসে পড়েছি। এখন
সরাসরি আমরা বলছি এই অর্ডার আমরা মানি না। এই অর্ডার সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা শুধু নয়, সরাসরি মহামান্য সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। গণতান্ত্রিক ভারতবর্ষে সাংবিধানিক কাঠামোয় একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে এভাবে অকার্যকর করে দিতে পারেন কিনা, এইটা এখন দেশবাসীর দেখার কথা। এখন মহামান্য সুপ্রিম কোর্টকে অবস্থান নিতে হবে, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিলেন, অনেক ভেবেচিন্তে দিয়েছেন। দীর্ঘ 10 বছর ধরে রায় চলছে, 11তম বছরে আমরা এই রায় পেয়েছি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলা শুরু হয়েছিল 2016 সালে 60, আর আজকে 2026, 11 বছরে পড়েছে মামলা। যখন সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা একটু আশার আলো দেখেছিলেন, একটু স্বপ্ন দেখেছিলেন যে তাই তো এতদিনের বকেয়াটা যেটা রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের থেকে বঞ্চিত করে কেড়ে নিয়েছেন, সেইটা আমরা হয়তো ফেরত পাব। আজকে দুর্ভাগ্যের বিষয়, তাদের সমস্ত স্বপ্ন, তাদের সমস্ত আশায় জল ঢেলে দিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এই রায় সুপ্রিম কোর্টের নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী শুধু নয়, সরাসরি মহামান্য সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। এবং আমাদের এখন মনে হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা কার্যকর করার দায়িত্বটা নিজের কাঁধে রেখেছিলেন, তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝেছিলেন যে তাদের ডিরেকশন বা সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুসারে কাজ করতে রাজ্য সরকার গড়িমসি করবে, রাজ্য সরকারকে তারা বিশ্বাস করেননি। তাই মহামান্য সুপ্রিম কোর্টের এখন অবস্থান নেওয়ার পালা। তারা এই নির্দেশের পরে কি অবস্থান নেন আমরা দেখব। মনে রাখবেন, হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের করা একটা কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টে ইন্টারিম অর্ডার রাজ্য সরকার মানেননি, তার বিরুদ্ধে আমাদের কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে। এবং এই 5ই ফেব্রুয়ারি যখন রায় বেরোয়, 5ই ফেব্রুয়ারি রায় বেরিয়েছে 12:30 নাগাদ, যে মুহূর্তে 3টে নাগাদ ডাউনলোড মানে নেটে দেওয়া হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে সেই কপি নিয়ে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কাছে আমরা পৌঁছে দিয়েছি পুলিশের মাধ্যমে। কারণ নবান্নে আমাদের ঢুকতে দেওয়া হয় না, আমরা সন্ত্রাসবাদী বা জঙ্গি বা ভয়ঙ্কর আতঙ্কি কেউ, তাই আমাদের নবান্নে ঢুকতে দেন না এই সরকার। পুলিশ নিয়ে যায়, আমাদের ওখান থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়ে তারা জমা দিয়ে আসে, আমরা দিয়েছি। এবং আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আমরা কন্টেম্প নোটিশ দিয়েছি, এবং আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের কন্টেম্প পিটিশন ফাইল করা আছে। কাজেই আমরা সরকারের কাছে দাবি করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অবিলম্বে এই ভয়ঙ্কর, এই জঘন্য, এই বিশ্বাসঘাতকতামূলক কর্মচারীদের প্রতি যে আদেশনামা বার করা হয়েছে, এটা অবিলম্বে প্রত্যাহার করুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়ার এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করুন। না হলে কর্মচারী আন্দোলন যেমন হবে, যে তীব্র কর্মচারী আন্দোলন হবে আপনি কল্পনা করতে পারছেন না। আবার একই সঙ্গে আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন মুভ করব এবং সরাসরি সুপ্রিম কোর্টের কাছে আমরা জানতে চাইব যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকে এভাবে ছেঁড়া কাগজ হিসেবে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়ার অধিকার একটা রাজ্য সরকারের আছে কি নেই, এইটার বিচার মহামান্য সুপ্রিম কোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য জানি না এই খবর পাওয়ার পরে, এই ভিডিও দেখার পরে আপনারা কতটা ভালো থাকবেন। নমস্কার।